যারা প্রয়াগে আসছেন তারা তো সঙ্গে ত্রিবেণী সঙ্গমের জল নিয়ে ফিরবেন, ট্রেনে তো কোনো ব্যাপার না, কিন্তু ফ্লাইটে কি জল অ্যালাউ করবে? আমি ওকে প্রেশার করছি যে তাড়াতাড়ি তুমি স্নান করার ভিডিও দাও, স্নান করার ভিডিও দাও, তোমার ভিডিও দেখে সবাই আসবে। তো কি ভুল করেছি? কুম্ভ মেলা উপলক্ষে এখন সমস্ত প্রাইভেট ভেহিকেল টোল ফ্রি করে দিয়েছে এই 3 দিন। এবার লাল গোলা নো हम सब जान गए तो अरे रखिए दादा, रखिए। মুখে দেব বারাণসীর পান, শোনাবো গল্প, ঘুচে যাবে আপনাদের সমস্ত থাকান। 12ই জানুয়ারির বিকেল, বৃষ্টি স্নাত শীতার্থ প্রয়াগরাজের মেলা প্রাঙ্গণ থেকে রওনা দিয়েছি বারাণসীর উদ্দেশ্যে। এর আগের দিন কলকাতা থেকে ট্রেনে প্রয়াগরাজ আসার অভিজ্ঞতা হয়েছে, কিন্তু সড়কপথে বারাণসী থেকে প্রয়াগরাজ কিভাবে আসা যায়, গাড়ির খরচ কত হতে পারে, কত সময় লাগতে পারে ইত্যাদি অনেক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছিলাম শেষ 12 ঘন্টার ব্যবধানে। আগামীকাল 13 তারিখ এই প্রয়াগরাজে বিশ্বের সবথেকে বড় জনসমাগম, যার বাজেট প্রায় 7,000 কোটি টাকা। ইসরোর কথা অনুসারে এই মেলা এতটাই বড় যা মহাকাশ থেকেও দেখা যায়। 2017 সালে ইউনেস্কো এই কুম্ভ মেলাকে বিশ্বের সবথেকে বড় তীর্থভূমির আখ্যা দিয়েছে। এবারের কুম্ভতে এসে মাত্র 24 ঘন্টায় ছিলাম। বিশেষ কারণে আজ বাড়ি ফিরতে হচ্ছে। তার মাঝে যতটা সম্ভব ছুটে বেরিয়ে জানার চেষ্টা করেছি এই মেলার প্রকৃতি। একদিন তো দূরের কথা, 1 সপ্তাহ কম পড়ে যাবে এই পুরো জায়গাটা দেখতে। 45 দিন ধরে চলা এই মেলার পুরো এলাকা 4000 হেক্টরে ছড়িয়ে রয়েছে। মোতায়েন করা হয়েছে 45,000 পুলিশ ফোর্স, 3000-এরও বেশি সিসিটিভি ক্যামেরা দিবারাত্র সার্ভেলেন্স চালাচ্ছে। টেন্ট রয়েছে 1.5 লাখের কিছু বেশি, সেক্টর রয়েছে 25টা, পার্কিং এরিয়া প্রায় 1850 একর, স্নানঘাটের দৈর্ঘ্য 8 কিলোমিটার, পাবলিক টয়লেট তৈরি করা হয়েছে 1,50,000। হাতে সময় থাকলে হয়তো পুরো জায়গাটাই ঘুরে দেখা সম্ভব, কিন্তু যারা একদিন বা দুদিনের জন্য আসবেন এই লক্ষ্য নিয়ে যে আমরা স্নান করে ফিরে যাব, তাদের জন্য আজকের এই বিশেষ পর্ব কুম্ভমেলা গাইড। এর আগে ইউটিউবের কমিউনিটি পোস্টে একটা Q&A করেছিলাম, যার মধ্যে অধিকাংশ দর্শকই কিছু কমন প্রশ্ন রেখেছেন। ট্রেনের টিকিট নেই, থাকার হোটেল পাচ্ছি না, স্টেশন থেকে কিভাবে যাব, একা মহিলা হয়ে সোলো ট্রিপ কি সম্ভব, সস্তা হোটেলের সন্ধান দিন, বারাণসী থেকে কি গাড়ি নিয়ে যাওয়া যাবে, শাহী স্নান কোন কোন দিনে হবে, প্রয়াগরাজ কুম্ভমেলার ইতিহাস জানতে চাই। কুম্ভমেলার ইতিহাস বলতে গেলে সেটা একটা দীর্ঘ পর্ব হয়ে যাবে। আজ বরং আমরা আলোচনা করি কুম্ভমেলা আমরা কিভাবে পৌঁছাতে পারি, এখানে স্নান কতদিন হবে। হিসেব অনুযায়ী এই কুম্ভতে এসে আপনি বছরের যে কোনো সময় স্নান করতে পারেন, কিন্তু প্রয়াগরাজের এই কুম্ভ মেলা চলবে 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত, যার মধ্যে মোট 6টা দিন হবে শাহী স্নান। 13 জানুয়ারি পৌষ পূর্ণিমা, 14 জানুয়ারি মকর সংক্রান্তি, 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা, 3রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা এবং 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। হোটেল কিংবা টেন্ট কিভাবে বুক করবেন? অনলাইনে বুক করে আসতে পারেন, তবে দেখে নিতে হবে সেই হোটেল কিংবা টেন্ট থেকে প্রয়াগরাজের এই কুম্ভমেলা কতটা দূরে। এর জন্য আপনারা সাহায্য নিতে পারেন মহাকুম্ভ 2025 এই অ্যাপটির, যেটা iOS এবং অ্যান্ড্রয়েড দুটো ভার্সনই রয়েছে। প্লে স্টোর থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন এবং এই অ্যাপের মাধ্যমেই অনলাইনে চেক করে নিতে পারবেন এই কুম্ভমেলায় বিভিন্ন টেন্টের বুকিং প্রসিডিওর এবং সেই সঙ্গে টেন্টের খরচ। এছাড়াও প্রয়াগরাজের বিভিন্ন হোটেল, তাদের যোগাযোগের নম্বর এবং কুম্ভমেলা থেকে সেগুলো কতটা দূরে তারও ডিটেলস পেয়ে যাবেন এই অ্যাপে। যদি আপনারা অনলাইনে হোটেল বুক করে নিতে পারেন তাহলে ভালো, না হলে সরাসরি চলে আসুন এই কুম্ভমেলা প্রাঙ্গণে, যেখানে খুব কম খরচে ডরমিটারি রয়েছে। যদিও এই সরকারি ডরমিটারিগুলো আগে থেকে বুক করার কোনো ব্যবস্থা নেই, স্পটে এসেই বুক করতে হবে। আশ্রম কিংবা আখড়ায় থাকার জন্য যদি আগে থেকে আপনার জানাশোনা থাকে তাহলে আপনারা থাকার ব্যবস্থা করেই আসুন। যদি জানাশোনা না থাকে তাহলে কুম্ভমেলায় এসে খোঁজ করুন কত নম্বর সেক্টরে এই আশ্রমগুলো রয়েছে এবং সেখানে পৌঁছানোর পর আপনাদের থাকার ব্যবস্থা কোনো না কোনোভাবে হয়েই যাবে। প্রত্যেকটা আশ্রমের নামে একটা করে টেন্ট সিটি খুলে ফেলা হয়েছে। সেখানে প্রচুর টেন্ট রয়েছে সব ধরনের মানুষের জন্য। কোনোটা জগন্নাথ আশ্রম, কোনোটা মহাদেব আশ্রম, কোনোটা হরিদ্বার আশ্রম, নানা রকম নামে। শুধু আশ্রমই নয়, সেই সাথে কিন্তু রাস্তায় মাঝে মধ্যে চলছে হচ্ছে লঙ্গর। সবাই এখানে খাওয়া দাওয়া করছে, সকাল রাত খাওয়া দাওয়া এখানে ফ্রি। এবারে আসি ট্রেনের কথায়। কলকাতা থেকে প্রয়াগরাজ পর্যন্ত সরাসরি ট্রেন রয়েছে। এছাড়াও রেল সংস্থা আরও কিছু স্পেশাল ট্রেন চালাচ্ছে এই কুম্ভমেলা উপলক্ষে, যার বুকিং অন্যান্য ট্রেনের মতোই অনলাইনে অথবা রেলের রিজার্ভেশন কাউন্টার থেকেই হবে। যদি আপনারা টিকিট না পান সেক্ষেত্রে একটা জিনিসই করণীয়, ব্রেক জার্নি। কলকাতা থেকে ট্রেন ধরে চলে আসুন বারাণসী অথবা দীনদয়াল উপাধ্যায় জংশন, সেখান থেকে ট্রেন পরিবর্তন করে চলে আসুন প্রয়াগরাজ। আর বারাণসী থেকে প্রয়াগরাজ পর্যন্ত মেল এক্সপ্রেস ট্রেন যেমন রয়েছে তেমনি রয়েছে স্পেশাল ট্রেন,
যেগুলোর টিকিট আপনারা 100% অ্যাভেলেবেল পেয়ে যাবেন। নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝেছি বারাণসীর সঙ্গে প্রয়াগরাজ ওয়েল কানেক্টেড। বারাণসী থেকে সকালে বেরিয়ে প্রয়াগরাজ এসে কুম্ভ স্নান করে আবারও বিকেলে ফিরে যাওয়া যাবে। সেক্ষেত্রে প্রয়াগরাজে আপনাকে আলাদা করে হোটেল কিংবা ট্রেনের টিকিট বুক করতে হবে না। আর কিভাবে মেলায় এন্ট্রি করতে হবে বা পার্কিং কোথায় হবে সেগুলো বারাণসীর গাড়ির চালকরা ভালো মতোই জানে। এক্ষেত্রে খরচ এবং সময় দুটোই কম হবে। আর কলকাতা থেকে বারাণসী রেলপথ, সড়কপথ এবং বিমানপথে ওয়েল কানেক্টেড। প্রয়াগরাজের কুম্ভমেলাতে আসা নিয়ে ট্রেন কিংবা হোটেল সংক্রান্ত আপনাদের যা প্রশ্ন ছিল আশা করি তার সমাধান দিতে পেরেছি। এবারে চলে যাব গল্পের দ্বিতীয় অধ্যায়ে, অর্থাৎ 12 জানুয়ারির বিকেলে প্রয়াগরাজ থেকে বারাণসীর পথে, যেটা দেখার পর আপনারা খুব সহজেই বুঝে নিতে পারবেন কলকাতা, বারাণসী এবং প্রয়াগরাজের মধ্যে ট্রান্সপোর্টেশন সিস্টেম কতটা সহজ। আর যারা আগের পর্বে জানতে চেয়েছিলেন স্নান কেন করিনি তাদের জন্য বলবো সেটা হবে হচ্ছে 29 তারিখ মৌনী অমাবস্যায়। ওই 144 বছরের মহেন্দ্র যোগটা আসবে 29শে জানুয়ারি। সেই জন্যই হয়তো সেদিন আটকে গিয়েছি, যাতে ওই দিনে সুস্থ শরীরে হাজির হতে পারি আরও একবার প্রয়াগরাজ সঙ্গমে এবং সংগ্রহ করতে পারি আপনাদের জন্য আরও অনেক দরকার ইনফরমেশন। প্রয়াগরাজ থেকে বারাণসী সড়কপথে 122 কিলোমিটার, একটানা গেলে সময় লাগতে পারে 3 ঘন্টার কাছাকাছি। দেখা যাক এখান থেকে বারাণসী যেতে আমাদের কতক্ষণ লাগে। অনেকেই বলেছিলেন যে আপনারা গাড়ি নিয়ে আসবেন কলকাতা থেকে কিংবা বারাণসী থেকে, বা অনেকেই আছেন যারা কুম্ভমেলা ছাড়াও প্রয়াগরাজ বেড়াতে আসেন, একদিনের ট্রিপ করতে চান যে সকালে এসে বিকালে ফিরে যাওয়া। সেক্ষেত্রে তারা বারাণসী থেকে প্রয়াগরাজ পর্যন্ত গাড়িটাই প্রেফার করেন। তো আমি বলে দেবো আপনাদেরকে এখানকার রাস্তা কীরকম বা কতটা সময় লাগবে। প্রয়াগরাজ থেকে বারাণসীর দিকে বেশ খানিকটা রাস্তা এগিয়ে আসার পর একটা অভিজ্ঞতা হলো। এই অভিজ্ঞতাটা আপনাদের জেনে রাখা ভীষণ দরকার। আমরা শহর থেকে একটা বাইরে বেরিয়ে এসেছি, এখানে দীর্ঘ লাইন। যারা মেলার সময় প্ল্যান করছেন যে গাড়ি নিয়ে আসবেন তাদেরকে আমি বারণ করব, গাড়ি কিন্তু আটকাবে। কারণ আগামীকাল যেহেতু প্রথম স্নান, আজকে বিকেল থেকে কিন্তু নাকাবন্দি। যারা সকালে ঢোকা তারা তো ঢুকে গিয়েছে, তারপরে কিন্তু সবাই আটকে দিচ্ছে। দেখুন লাইন, শুধু দেখুন, মোটামুটি 2 কিলোমিটারের ওপরে আমি দেখছি এরকম গাড়ির লাইন। এর অর্থ এটাই, যারা বারাণসী থেকে সরাসরি প্রয়াগরাজ আসছেন তারা স্নানের দিন বা তার আগের দিন আসলে চেষ্টা করুন সকাল সকাল প্রয়াগরাজ পৌঁছে যেতে, কারণ বেলা হয়ে গেলে গাড়ি আটকে দিতে পারে। তাই ড্রাইভার যে সময় আপনাকে বেরিয়ে আসতে বলবে সেটাই করবেন। আরও একটা বিষয় বলি, বারাণসীর দিক থেকে আসা গাড়িগুলো প্রয়াগরাজ শহরের ভেতরে ঢুকবে না, থাকবে যমুনার ওই পারে আড়াইল ঘাটের দিকে, কারণ পার্কিংগুলো এই দিকেই রয়েছে। সুবিধা এটাই যে এদিকে স্নানঘাটগুলোতে ভিড় তুলনামূলক কম। স্নান পর্ব শেষ করেই আপনারা আবার রাতে বারাণসী ফিরে যেতে পারবেন। সময় বলছে সন্ধ্যে 7:51। আমরা একটু পরে ঢুকবো হচ্ছে গোপীগঞ্জ। আর এই জায়গা থেকে কলকাতা, মানে এখন যে জায়গার উপরে যাচ্ছে এখান থেকে কলকাতা হচ্ছে 750 কিলোমিটার। এখানে একটা তথ্য আপনাদের দেওয়ার দরকার, এই রাস্তা কিন্তু একদম মানে ব্যাপক, পুরো বারাণসী পর্যন্ত 6 লেন রাস্তা। তো আমাদের আজকের নাইট স্টেটা বারাণসীতেই হবে। আমরা একটা টোল প্লাজা পার করছি, এরকম আরও 2-3টে টোল প্লাজা পড়বে। তো এই টোল প্লাজা দিয়ে যখন আমরা ঢুকছি আমাদের গাড়িকে না থামিয়ে দিচ্ছে, বলছে 7 নম্বর গেট দিয়ে যান। কেন? বলছে এদিক দিয়ে গেলে পয়সা কাটবে। কেন পয়সা দেবেন? কুম্ভ মেলা উপলক্ষে এখন সমস্ত প্রাইভেট ভেহিকেল টোল ফ্রি করে দিয়েছে এই 3 দিন। আর এখন যেহেতু ভিড়টা কুম্ভ মেলার দিকে না, সবাই ওদিকে গিয়েছে, রাস্তা দূর পর্যন্ত পুরো ফাঁকা। আর রাস্তা শুধু ভালোই নয়, আর সেই সাথে রাস্তা কিন্তু সেফ, যে রাস্তায় দোকানপাট পাবো কিনা, ধাবা পাবো কিনা, সব কিন্তু পাবেন। রাস্তা কিন্তু 100% সেফ। যখনই বারাণসী এন্টার করে গিয়েছি না, তখনই শুরু হয়ে যাবে খাওয়া দাওয়া। কারণ বারাণসী হচ্ছে গঙ্গার শহর, মহাদেবের শহর, সেই সঙ্গে নানা রকম খাওয়া দাওয়ার শহর। আর সেই খাওয়া দাওয়ার একটা পার্ট হচ্ছে চাট। তো এখানে একটা দোকান রয়েছে বাঙ্গাল চাট ভান্ডার, এটা এখানকার বিখ্যাত। শুধু চাটই নয়, এখানে কিন্তু নানা রকম মিষ্টিও পাওয়া যায়। এখানকার মিষ্টিও খুব ভালো। আমি তো চাট জিনিসটা পছন্দ করি না, তো আমি এখান থেকে একটু মিষ্টি খাবো। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি বারাণসীতে কিন্তু প্রচুর ঠান্ডা, মানে পুরো ইউপিতে ঠান্ডা। ওই চাটের দোকানে ম্যাডাম নিয়েছিল আলু টিকিয়া চাট, যার দাম পড়েছিল 60 টাকা। বিএচইউ পার করে আসার পর মনে পড়ল, বছর 3 আগে বারাণসী এসে যখন প্রথম ব্লগ বানিয়েছিলাম তখন এখানে একটা জনপ্রিয় পানের দোকান থেকে পান খেয়েছিলাম। এবারে সেই দোকানটা খুঁজে বের করতে হবে আর পানও খেতে হবে। বিএচইউ পার করে এসে কেশব তাম্বুল ভান্ডারে আমি যখন প্রথমবার বারাণসী আসি তখন এখানে পান খেয়েছিলাম, আপনারা ব্লগেও দেখেছেন। তারপর আজ বহুদিন বাদে আবারও সুযোগ হলো পান খাওয়ার এখান থেকে। 3টে পান আমরা প্যাক করে নিলাম। এখানে পান নিলে হচ্ছে 30 টাকা করে, বেশ সুন্দর করে পাতায় মুড়ে প্যাক করে দিল। বারাণসীর পানের পাতাটা তো নরম না, মুখে দিলে মুখে গলে যায়, কিন্তু নিয়মটা হচ্ছে যে মুখে পান রেখে কথা বলতে হবে। সময় করি বলছে রাত 10:11। আজ রাত্রে আমরা বারাণসীতে যে হোটেলে থাকবো সেটার নাম হচ্ছে গার্ডেন ভিলা। আর এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেটার নাম হচ্ছে চটিওয়ালা রেস্টুরেন্ট। আর এইটার ল্যান্ডমার্ক হচ্ছে বারাণসীর ইসকন টেম্পল। স্বরূপবাবুর সাথে কি আমার আগে দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে সম্মানে, হোটেল সম্মানে যখন গেছিলাম, সেই 08
308 রুম নাম্বারটা মনে রেখেছে। আর একটা কারণ মনে রাখার যে ওখানে আমি আমার ওই চাবিটাকে, চাবিটা এখনো তোমার কাছে আছে। ওই হোটেলের চাবি, রুমের চাবি আমি নিয়ে গেছিলাম, সেটা এখনো আমার বাড়িতে আমার ফ্রিজের উপরে যে ঝুড়ি আছে ওখানে ওটা রাখা আছে। অনেক চাবি আছে, সেখানে ওই চাবিটা এখনো রাখা আছে, আমি আজও ওটা ফেরত দিতে পারিনি। এখানে কিন্তু চেক ইন টাইম হচ্ছে বেলা 12টা, চেক আউট টাইম হচ্ছে পরের দিন সকাল 11টা। উপরে রয়েছে রেস্টুরেন্ট, এইদিকে রয়েছে সব পরপর রুম। এখানেই কোনো একটা রুমে হবে আজকে আমার রাত্রিবাস। দারুণ রুম একখানা, টেবিল মতো করা রয়েছে, চেয়ার রয়েছে যেখানে বসে কাজ করতে পারবো। বেডের যা সাইজ তাতে 3 জন তো আরামসে হয়ে যাবে। এসি রয়েছে, এদিকে টিভি রয়েছে, আর এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, মিরর রয়েছে, আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটা খুব সুন্দর, আর শীতকালের জন্য কিন্তু অবশ্যই গিজার এখানে রয়েছে। বারাণসীতে হোটেল বুক করার আগে যে প্রশ্নটা সবার মনে থাকে, এখান থেকে নিয়ারেস্ট যে ঘাটটা হচ্ছে ওটা হচ্ছে আমাদের 80 ঘাট। 80 ঘাট কতক্ষণ লাগবে যেতে? এখান থেকে 80 ঘাট যদি তুমি টোটোতে ধরো তো 15 থেকে 20 মিনিট লাগবে। আর দশাশ্বমেধ ঘাট? দশাশ্বমেধ ঘাট এখান থেকে 1 কিলোমিটার। দশাশ্বমেধ ঘাটেও কিন্তু আরতি হয়, 80 ঘাটও আরতি হয়। আর স্টেশন থেকে কত দূরে? স্টেশন থেকে এটা 4.5 কিলোমিটার। এটা হচ্ছে কুইন সাইজ বেড, এখানেও সব কিছু একই রকম আছে। এখানেও এসিও রয়েছে, টিভি রয়েছে, এখানেও অ্যাটাচ টয়লেট। এটা হচ্ছে এনাদের ডিলাক্স ক্যাটাগরি রুম। যে ডিলাক্স ক্যাটাগরি রুম এটা হচ্ছে 3,500 টাকা প্লাস জিএসটি এক রাতের জন্য, ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর আমি যে রুমটায় রয়েছি ওটা হচ্ছে লন ভিউ রুম, ওটার ট্যারিফ হচ্ছে এক রাতের জন্য 4,500 প্লাস জিএসটি। এই হোটেলের ওপরে রেস্টুরেন্ট রয়েছে, আর রেস্টুরেন্টটাই এই প্রপার্টির মেন ফোকাস। আমাদের জন্য আলাদা করে কিছু নৈশভোজের ব্যবস্থা করতে অনুরোধ করেছিলাম, যাতে ছিল গোবিন্দভোগ চালের ভাত, ঘি, আলু মাখা, বেগুন ভাজা, মুসুর ডাল, পেঁয়াজ, লেবু আর আচার। তবে খাওয়া দাওয়ার পর ঘুমোতে গেলাম এই কথাটা আজকে রাত্রের জন্য প্রযোজ্য ছিল না। এখন বাজে হচ্ছে রাত 12:30। এখন বসেছি এডিটিং করতে, খাওয়া দাওয়া শেষ করে। যাই না, এডিটিং শেষ হতে তো ভোর হয়ে যাবে। পাশের জন এখন ঘুমোচ্ছে, এখন অন্য জগতে চলে গিয়েছে। রাতভর এডিটিংয়ের কাজ করে ভোর রাতে হয়তো ঘুমিয়ে গেছিলাম। ঘুম যখন ভাঙলো তখন বেলা অনেকটাই। আপনাদের মধ্যে একটা প্রশ্ন হয়তো আসতে পারে যে কৌশিক যখন বারাণসী গেল, তাহলে বারাণসীর যে বিশ্বনাথ মন্দির কিংবা গঙ্গা আরতি, আশি ঘাট তো কিন্তু কাছেই, কিংবা ইস্কন মন্দির কেন দেখালো না? ব্যাপারটা হচ্ছে যে কালকে রাত 8টা অবধি কাজ করেছি, এডিটিংয়ের কাজ, মাথা প্রচণ্ড যন্ত্রণা। তারপরে আজকে সকালে উঠেছি 8টার সময়, উঠে তারপরে কাজে বসে গেছি। এতক্ষণে কাজ সম্পূর্ণ করলাম, ভিডিও আপলোড করলাম। আজকে ভিডিও আসবে দুপুর 2টোর সময়, যেটা অলরেডি এসে গিয়েছে, আপনারা দেখে নিয়েছেন। এখানে যেখানে ওয়াইফাই রাউটার আছে সে রাউটারের নিচে এখানে ভিডিও আপলোড করে দিলাম। এখন দেখা যাচ্ছে 18 মিনিট পরে ভিডিও আপলোড কমপ্লিট হয়ে যাবে। 2 দিন ধরে তো স্নান টান হয়নি, চুল টুল একদম ধুলো, চুল সব উঠে যাচ্ছে মাথায়। এমনিতে চুল কম, তারপরে চুল উঠছে। আজকে শ্যাম্পু টাম্পু করতে হবে, তাহলে একদম কাজ টাজ কমপ্লিট করে তারপরে স্নান করবো। ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ সব প্লেটেই পড়েছিল। কাজের চাপে এটা ভুলতে বসেছিলাম যে খিদে নামেও একটা জিনিস আছে। সেদিন বিকেলেই আমার ফ্লাইট ছিল বারাণসী থেকে কলকাতার উদ্দেশ্যে, কারণ বাড়ি ফেরাটা এবার খুব জরুরি ছিল। আমাকে আজ রাত্রে কলকাতা পৌঁছে, মানে আজকে আমাকে রাত্রেবেলার মধ্যে বহরমপুর পৌঁছাতে হবে, কারণ আগামীকাল 15 তারিখ আমাকে যেতে হবে হচ্ছে কৃষ্ণনগর। কেন কৃষ্ণনগর যেতে হবে সেটা আপডেট আমি পরে আপনাদেরকে ইনস্টাগ্রামে দিয়ে দেবো। আর মাথা শরীর যন্ত্রণায় পুরো শেষ হয়ে যাচ্ছে ভাই। জীবনে এত প্রেশার নিয়েছি না, এর থেকে অনেক ভালো ছিল ভাই চাকরি, অন্তত শান্তি ছিল ভাই। বেতন কম ছিল, পপুলারিটি ছিল না, শান্তি ছিল। আর মাথা ব্যথার আরও একটা কারণ ছিল, যেটা অনেক পুরুষেরই আছে। আমি ওকে প্রেশার করছি যে তাড়াতাড়ি তুমি স্নান করার ভিডিও দাও, তোমার ভিডিও দেখে সবাই আসবে। তো কি ভুল করেছি? আমি বলেছি যে মানুষ বসে আছে পাখি চোখের মতন, যে কুম্ভ মেলা ভিডিও দেখবো। আমি আমার দিক থেকে ভেবেছি। নারী শক্তির যুক্তি আর পরাক্রমের কাছে পুরুষ কোনোদিনই জয়ী হতে পারেনি, আর আগামীতেও পারবে বলে আমার মনে হয় না। আর সেই মুহূর্তে তর্ক করার থেকে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়াটা আমার কাছে বেশি জরুরি মনে হয়েছিল। সময় ঘড়ি বলছে দুপুর 3:03। আমাদের বারাণসীকে বিদায় জানানোর সময় এসছে। আমি কথা দিচ্ছি এর পরের বার শুধু বারাণসী এসে বারাণসী নিয়ে ভালো করে একটা ডিফারেন্ট টাইপের ব্লগ বানাবো। অনেক নতুন নতুন জায়গা খুলেছে, সেগুলো দেখাবো। এখন আর টাইম হবে না সুস্মিতা, চলো। যাওয়ার আগের মুহূর্তে এখন বলছে চাট খাবো কোথায়। আমি এখন চাট খেতে গেলে ফ্লাইট হয়ে যাবে কাট। বারাণসী শহর থেকে যখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম তখন সময় ঘড়ি বলছে বিকেল 3:15। আর এবার গাড়ির বিষয়ে একটা আপডেট দিয়ে রাখি। আমাকে অনেকে কিন্তু ইউটিউবের কমেন্ট সেকশনে প্রশ্ন রেখেছেন যে বারাণসী থেকে আমরা প্রয়াগরাজ যাবো, আমরা একদিনে গিয়ে ঘুরে আসতে পারবো কিনা, গাড়ি পাওয়া যাবে কিনা। বারাণসী থেকে কিন্তু আপনারা গাড়ি পাবেন প্রয়াগরাজ যাওয়ার জন্য। তবে যদি আপনারা সেম ডে রিটার্ন করেন তাহলে আপনাদের এখান থেকে খুব ভোরবেলা বেরোতে হবে। আর যদি আপনারা মনে করেন যে না ওখানে একদিন স্টে করবো, তাহলে স্টে করতে পারবেন। শুধু প্রয়াগরাজই নয়, বারাণসী থেকে কিন্তু আপনারা অযোধ্যাও ঘুরে আসতে পারবেন এইভাবে গাড়ি নিয়ে, যদি আপনারা ট্রেনের টিকিট না পান। স্নানের যে দিনগুলো রয়েছে সেই দিন যদি যেতে হয় তাহলে সেই দিন কিন্তু যাবেন না, আগের দিন যাবেন। আর যদি মনে করেন নন স্নানের দিনে যাবেন, যেদিন ডেট নেই স্নানের, সেদিন কিন্তু আপনারা আরামসে গাড়ি নিয়ে গিয়ে সকাল সকাল বেরিয়ে কুম্ভ স্নান করে আবারও সেম ডে বারাণসী রিটার্ন করতে পারবেন। এয়ারপোর্ট যাওয়ার পথেই সেরে নিলাম ওয়েব চেক ইনের কাজটা, এবং একই সঙ্গে ডাউনলোড করা বোর্ডিং পাস অ্যাড করে নিলাম
ডিজি যাত্রাতে। প্রয়াগরাজেও কিন্তু এয়ারপোর্ট রয়েছে। আপনারা যদি মনে করেন যে কলকাতা থেকে প্রয়াগরাজ আসবেন, ফ্লাইট ধরবেন, ওখান থেকে মানে নামবেন ফ্লাইটে করে বা ওখান থেকে ফিরে আসবেন, সেটাও করতে পারবেন। কিন্তু প্রয়াগরাজের ফ্লাইট ভাড়াটা তুলনামূলক বেশি। মানে আমি হিসাব করে দেখছিলাম যে বারাণসীর ফ্লাইট ভাড়ার থেকে প্রয়াগরাজের ভাড়াও বেশি। আর ওখানকার না ওয়েদারটা খুব ডিস্টার্ব, নতুন এয়ারপোর্ট তো বেশিরভাগ সময় কিন্তু ফ্লাইট প্রচুর ডিলে হচ্ছে। আর বারাণসী শহরের যে এয়ারপোর্টটা রয়েছে, বারাণসী শহর থেকে 33 কিলোমিটার দূরে। বারাণসী দিয়ে পার করবো আর পান খাবো না, এটা হতে পারে না। তো সুস্মিতা আগে একটা দোকানে গিয়েছে, ও খাচ্ছে হচ্ছে এখানকার টমেটো চাট। আর আমি এসেছি পানের দোকানে। আগের বারও এখান থেকে যাওয়ার সময় এখান থেকে পান খেয়েছিলাম, কৃষ্ণা পান ভান্ডার, সেখান থেকে নিয়েছি পান। এখানে একটা পানের দাম হচ্ছে 25 টাকা করে। এখানে পানটাকে কত সুন্দর করে পাতায় মুড়ে তারপরে প্যাকেট করে দিল। এটা একটা ইউনিক জিনিস। এমনিতেও বিকাল হয়ে গিয়েছিল, তাই পান খাবো, কিন্তু বিকালবেলায় চা পান করবো না, এটা হতে পারে না। অতএব দ্বিতীয়বারের জন্য আবারও দাঁড়িয়ে পড়া। সময় ঘড়ি বলছে বিকাল 4:37। আমরা প্রায় চলে এসেছি বারাণসী এয়ারপোর্টের কাছে। এবার এখানে খাবো হচ্ছে এখান থেকে 1 কাপ চা, কারণ এখানকার কুলারি চা হচ্ছে বিখ্যাত। গতকালও কুলারি চা খেয়েছিলাম। ডোমেস্টিক ফ্লাইট, তাই খুব একটা আমি চাপ নিচ্ছি না, ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়ে এসেছি। কেমন মিষ্টি, ঠিক আছে? এক্সিলেন্ট চা। শুধু চা নয়, চায়ের সাথে আমরা নিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা চাটনি আর পালং শাকের এরকম পকোড়া। আমরা ওখানে খাই পেঁয়াজি, আর এখানে পালং শাক পেঁয়াজকে বেসন দিয়ে মেখে ভালো করে বানিয়ে দিচ্ছে। যারা বারাণসীর হোটেল থেকে এয়ারপোর্টে আসছেন, মানে আপনারা যারা এখান থেকে পিক আপ বা ড্রপ করছেন, সেক্ষেত্রে কিন্তু এক সাইডের জন্য আপনাদের গাড়ি ভাড়া পড়বে হচ্ছে, ছোটো 5 সিটার গাড়ি হচ্ছে 850 টাকা। যদি আপনারা বড় গাড়ি নেন 7 সিটার, তাহলে পড়বে হচ্ছে 1250 টাকা। আর যদি আপনারা ইনোভা ক্রিস্টা নেন, যে গাড়ি করে আমি এসেছি, এটার জন্য পড়বে হচ্ছে 1500 টাকা। কৌশিকদা কিন্তু হচ্ছে বাঙালি, কৌশিকদা কিন্তু হচ্ছে ঘোষ, কৌশিক ঘোষ, ঠিক আছে? ওদিকে সুস্মিতা ঘোষ, এদিকে কৌশিক ঘোষ। কৌশিকদাকে এবারের মতো বিদায় জানিয়ে ট্রলিতে ব্যাগপত্র তুলে যখন এয়ারপোর্টের টার্মিনালে এলাম, তখন সময় ঘড়ি বলছে বিকেল 4:50। বারাণসী এয়ারপোর্ট বা লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ডিজি যাত্রার সুবিধা রয়েছে, সুতরাং লাইনে দাঁড়াতে হলো না। এখানে দেখো ক্যামেরার দিকে, সুন্দরী মেয়েদের জন্য অ্যাপ কাজই করতে চায় না। ডিজি যাত্রা যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে, ঠিক আছে, সেখানে যদি আপনার বোর্ডিং পাস অ্যাড করা থাকে, সেক্ষেত্রে আপনাকে এয়ারপোর্টে ঢোকার সময় যে সিকিউরিটি না, সেটা চেক করার দরকার নেই। মানে ওই যে আই কার্ড টিকিট চেক করে, ওগুলো কিচ্ছু করার দরকার নেই। আপনারা ডিরেক্টলি ডিজি যাত্রার গেট পাস করে আপনাদের লাগেজ নিয়ে চলে আসুন এয়ারপোর্টের ভেতরে। যেমন আমি চলে এসেছি। এবার এখান থেকে যাবো হচ্ছে কোথায়? হ্যাঁ, চেক ইন কাউন্টারে, যেখানে আমার চেক ইন ব্যাগটাকে ড্রপ করবো। এখনও 1 ঘন্টা মতো সময় আছে। আর একটু আগে আসলে ভালো হতো, কারণ ইন্ডিগোর যে চেক ইন কাউন্টার, সেখানে কিন্তু ভিড় ভালোই রয়েছে। এখানে ইন্ডিগো রয়েছে, ওদিকে এয়ার ইন্ডিয়া রয়েছে, স্পাইস জেট রয়েছে, আকাশ আয়ার রয়েছে। পেয়ে গিয়েছি বোর্ডিং পাস, দিয়ে দিলাম চেক ইন ব্যাগ। এবার হচ্ছে সিকিউরিটি। একটা প্রশ্ন কিন্তু আমার মনে এসেছিলো, এটা আপনাদেরও আসতে পারে, আমি একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে যে যারা প্রয়াগে আসছেন, তারা তো সঙ্গে ত্রিবেণী সঙ্গমের জল নিয়ে ফিরবেন। ট্রেনে তো কোনো ব্যাপার না, কিন্তু ফ্লাইটে কি জল অ্যালাউ করবে? সময় বিকাল 5:11। আমাদের সিকিউরিটি কমপ্লিট। সুস্মিতা বলছে কি সুন্দর সিকিউরিটি হয়ে গেল। কেমন লাগলো সিকিউরিটি? বললাম কার জন্য হলো, তাকে একটু থ্যাঙ্কস দাও। সব জিনিসপত্র আমি তো আগেই সেট আপ করে রেখেছিলাম, তো সব কিছু গুছিয়ে গেছে রেখেছিলাম, ওখানে কোনো কিছু টেনশন হয়নি। অ্যাকচুয়ালি আমি একটা জিনিস দেখেছি যে কলকাতা এয়ারপোর্টের সবচেয়ে বেশি সমস্যা হয়, ওখানে প্রচণ্ড চেকিং হয়। বারাণসী বলুন, লখনৌ বলুন, বা অন্যান্য যে সমস্ত এয়ারপোর্ট, মানে দিল্লির থেকেও মনে হয় যেন কলকাতা এয়ারপোর্টে মানে বেশি চেকিং হয়। কেন জানি না এত ওখানে চেকিং। তো যাই হোক, এখানে আমাদের সিকিউরিটি খুব তাড়াতাড়ি হয়ে গেল। তারপরে আমরা চলে এলাম এবং আমাদের জিনিসপত্র সমস্ত যেরকম যা ছিল সব সেট আপ করে নিলাম। যদি কেউ ত্রিবেণীর জল নিয়ে যায়, অনেকে তো নিয়ে যাবে, তো অনেকে তো ফ্লাইটে ফিরবে, তারা কি নিয়ে যেতে পারবে? ত্রিবেণীর যে জল, এই ধরুন এটা হচ্ছে 500 ml, তো 500 ml জল কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন। আর যদি আপনাদের বেশি জল সঙ্গে থাকে, তাহলে কিন্তু আপনারা সেটাকে খুব ভালো করে আপনাদের চেক ইন ব্যাগেজে দিয়ে দিতে পারেন। কিন্তু মনে রাখবেন না ফেটে ফুটে না যায়, তাহলে কিন্তু সব বেরিয়ে যাবে। সব কিছু শিখিয়ে দিচ্ছি, শিখে নাও, ঠিক আছে? এরপরে একা ট্রাভেল করতে সবসময় কৌশিক পাল তো সারা জীবন থাকবে না। এয়ারপোর্টে বসেই আরও একটা গুড নিউজ পেলাম। আমাদের আজকে ট্রেন রয়েছে শিয়ালদা থেকে খাগড়াঘাটের পথে হাটে বাজার এক্সপ্রেস। তো গতকাল টিকিট কেটেছিলাম, তো টিকিট তখন ছিল হচ্ছে 3 এসিতে ওয়েটিং। আমি গতকাল সন্ধ্যায় টিকিটটা কেটেছি, তো টিকিট কিন্তু কনফার্ম হয়ে গেছে। 3 এসিতে আমাদের সিট নাম্বার হচ্ছে 47 এবং 49। যার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। বিকাল 5:55 হচ্ছে ডিপার্চার, আর আমাদের জোন হচ্ছে বোর্ডিং জোন হচ্ছে 1। আমাদের মহারানী বলছে কি মজা, উইন্ডো সিট পেয়েছি। উইন্ডো সিট পাওনি, উইন্ডো সিট কেটেছি, আলাদা করে অ্যাড অন করেছি। অত উত্তেজনার কোনো কারণ নাই। পানটা দাও। মুখে দেবো বারাণসীর পান, শোনাবো গল্প, ঘুচে যাবে আপনাদের সমস্ত থাকান। এখান থেকে ফ্লাইট ছাড়া টাইম হচ্ছে বিকাল 5:55, আর কলকাতা পৌঁছানোর টাইম হচ্ছে সন্ধ্যে 7:20। বারাণসী থেকে কলকাতার পথে তার 1 ঘন্টা 25 মিনিটের জার্নি সম্পূর্ণ করতে আকাশ ছিল ইন্ডিগোর ফ্লাইট নাম্বার 6E6502। টেক অফের সময় একটু অন্ধকার হতেই রোমান্স করতে ইচ্ছে জেগেছিল, কিন্তু ম্যাডাম বলে তার ভয় লাগছে আর মাথা ঘুরছে। অতএব ঘন্টাখানেক সময় বিনা বাক্য ব্যয়ে ঘুমিয়ে নিলাম। ঘুমটা যখন ভাঙলো, তখন নিচে দেখা দিয়েছে রাতের কলকাতা শহর। সময় ঘড়ি বলছে সন্ধ্যে 7টা। আমাদের ফ্লাইট সাকসেসফুলি ল্যান্ড করলো নেতাজি সুভাষচন্দ্র বোস
আন্তর্জাতিক বিমানবন্দরে। দুর্দান্ত ফ্লাইট জার্নি 1 ঘন্টায় বারাণসী থেকে কলকাতা। কেমন লাগলো ফ্লাইট জার্নি? এবার লালগোলা। নো নো লালগোলা, এবারে হাটে বাজারে। ফ্লাইট থেকে তো নামলাম, এবার কি কাজ করতে হবে? এবার ব্যাগ নিতে হবে, কত নম্বর বেল্ট থেকে? বেড নাম্বার 1। গুড। আর তাড়াহুড়ো করার দরকার নেই, কারণ এখানে ব্যাগ দেরিতেই আসবে। এখানে সিকিউরিটি যেমনই টাইট, ব্যাগ আসতে তেমনি ডিলে। এই করে আমার 1-2বার ট্রেনও মিস হয়েছে। কলকাতা এয়ারপোর্টের বাইরে নাকি একটা দোকান করেছে, সেখানে নাকি 20 টাকায় চা পাওয়া যায়। এমনিতে তো এয়ারপোর্টের ভেতরে চা কফির দাম কত সেটা আপনাদের নতুন করে বলে দেওয়ার দরকার নেই। গেট নাম্বার 2A 2Bর পাশেই এখানে একটা দোকান রয়েছে, এটার নাম হচ্ছে কলকাতা স্ট্রিট। এখান থেকে সুস্মিতা নিল হচ্ছে কফির দাম নিয়েছে হচ্ছে 30 টাকা। কেমন টেস্ট? ঠিকঠাক। আর আমি নিয়েছি হচ্ছে চায়ের দাম নিল হচ্ছে 20 টাকা। এছাড়াও এখানে জলের বোতলও পাওয়া যায়, জলের বোতলের দাম হচ্ছে 10 টাকা। অনেক খাবার দাবার আইটেম টুকটাক পাওয়া যায়। চায়ের স্বাদ ঠিকঠাকই আছে, ওই মশলা চা যেরকম হয় সেরকম চা। सर हम सब जान गए तो अरे रखिए दादा, रखिए रखिए दादा, रखिए हम आपसे रिक्वेस्ट किए। हाँ रखिए, झगड़ा मत कीजिए, रखिए। সময় রাত 8:27 পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। আর এখান থেকে স্ন্যাপি ক্যাবের ভাড়া পড়লো হচ্ছে আমার 537 টাকা। ট্রেন ছাড়তে তখনও কিছুটা সময় বাকি ছিল, সেই সুযোগে শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মের পাশে যে KFC রয়েছে সেখানে গেলাম, তাও এই প্রথমবার। বার্গারে দুটো কামড় মেরেই ম্যাডাম বলল, KFCতে আসার কী বা আসে দরকার। না, আমি কিন্তু একবারে বলছি না শিয়ালদার KFC খারাপ বা KFC খারাপ, এটা নয়, আমাদের ভালো লাগে না। সময় রাত 8:55 চলে এসেছি শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। আর ওই 13 নম্বরে দাঁড়িয়ে আছে হচ্ছে শিয়ালদা আজমের এক্সপ্রেস, যেখানে ওঠার জন্য মানুষের হুড়োহুড়ি। আর এইদিকে দাঁড়িয়ে আছে হাটে বাজারে, যেটা ধরে আমি যাবো হচ্ছে খাগড়াঘাট। এই শিয়ালদা আজমির যে ট্রেনটা রয়েছে না, এটা ধরেও কিন্তু প্রয়াগরাজ যাওয়া যায়। মানে প্রয়াগরাজ যাওয়ার জন্য এটাও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। আগে আমার টিকিট এটাতেই ছিল, কিন্তু যেদিন আমার প্রোগ্রাম ছিল সেদিন ট্রেনটা ক্যান্সেল ছিল, নাহলে আমি এটাতেই যেতাম। সময় রাত 9:15 শুরু হলো আমাদের আরও একটা সফর, গল্পের শেষ অধ্যায় লিখতে শিয়ালদা থেকে খাগড়াঘাটের উদ্দেশ্যে হাটে বাজার এক্সপ্রেসে। আর এই জার্নিতে আমার কোচ নাম্বার হচ্ছে B1 এবং সিট নাম্বার হচ্ছে 4749। একটা পর হচ্ছে সাইড লোয়ার, একটা পর হচ্ছে লোয়ার। তো ওয়ার লোয়ারে যায়নি, ওয়ার সাইড লোয়ারই আমার পাশে বসে আছে। সময় ঘড়ি বলছে রাত 12:47। পৌঁছে গিয়েছে আমাদের ট্রেন খাগড়াঘাট স্টেশনে। আর সমস্ত গল্পের মতো এই গল্প শেষ করলাম আজকে এখানে পৌঁছে। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী পর্বে নতুন কোনো, না গল্প নয়, নতুন কোনো ট্রেন ব্লগ নিয়ে। সবাইকে টাটা, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।